বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযান নিয়ে বলব। তাহলে চলো আলোচনা শুরু করি। চতুর্দশ শতকে আলাউদ্দিনের রাজত্বকালে বিন্ধ্য পর্বতের দক্ষিণে কোনো কেন্দ্রীয় রাজশক্তির অস্তিত্ব ছিল না। আমির খসরুর খাজাইন উল ফুতুয়া থেকে জানা যায় যে দক্ষিণে এই সময় 4টি হিন্দু রাজ্য ছিল, যথা এক বিন্ধ্য পর্বতের দক্ষিণ পশ্চিমে দেবগিরি রাজ্য, আধুনিক মহারাষ্ট্রের কিছু অংশ এর অন্তর্ভুক্ত ছিল। দেবগিরির রাজা ছিলেন রামচন্দ্র দেব। তিনি ছিলেন যাদব বংশীয়। জালালউদ্দিন খলজির রাজত্বকালে দেবগিরির ধন দৌলতের খবর পেয়ে আলাউদ্দিন দেবগিরি আক্রমণ করেন। তখন রামচন্দ্র দেব আলাউদ্দিনকে বার্ষিক কর দিতে প্রতিশ্রুতি দেন, কিন্তু পরে তিনি এই প্রতিশ্রুতি ভাঙেন। তাছাড়া গুজরাটের রাজা কর্ণ ও তার কন্যা দেবলা দেবীকে তিনি আলাউদ্দিনের ইচ্ছার বিরুদ্ধে আশ্রয় দেন। 2. বিন্ধ্য পর্বতের দক্ষিণ পূর্ব দিকে তেলেঙ্গানা বা বরঙ্গল রাজ্য অবস্থিত ছিল। কাকতীয় বংশীয় প্রতাপরুদ্রদেব তেলেঙ্গানা শাসন করতেন। তার রাজধানী ছিল বরঙ্গল। 3. কৃষ্ণা নদীর দক্ষিণে ছিল দ্বার সমুদ্র রাজ্য। হোয়াসল বংশীয় তৃতীয় বীর বল্লাল এখানে শাসন করতেন। 4. সর্বদক্ষিণে ছিল পাণ্ড রাজ্য। এর রাজধানী ছিল মাদুরাই। তার দাক্ষিণাত্য অভিযানের লক্ষ্য কী ছিল? আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযানের লক্ষ্য ছিল আলাউদ্দিন কী কারণে এই দক্ষিণ ভারত বিজয়ের উদ্যম দেখান সে সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দেয়া হয়। আমির খসরু, ইসামি, বর্ণী প্রমুখ সকল লেখক দক্ষিণের রাজ্যগুলিতে পুরুষানুক্রমে যে বিরাট অর্থ সম্পদ সঞ্চিত হয়েছিল তার কথা বলেছেন। 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন সর্বপ্রথম দক্ষিণের সঞ্চিত অর্থের স্বাদ পান। সুতরাং লুণ্ঠনই ছিল আলাউদ্দিনের লক্ষ্য। ডক্টর কে.এস. লাল এদিক থেকে আলাউদ্দিনকে সুলতান মাহমুদের সঙ্গে তুলনা করেছেন। সুলতান মাহমুদ তার উত্তর ভারত লুট করেন, আলাউদ্দিন তেমনি দক্ষিণ ভারত লুট করেন। দক্ষিণের রাজ্যগুলিকে লুট করার পর এবং হিন্দু রাজাদের বার্ষিক রাজস্ব দিতে প্রতিশ্রুতি আদায় করার পর আলাউদ্দিন দক্ষিণের রাজ্যগুলিকে নিজ সাম্রাজ্যভুক্ত করার প্রয়োজনীয়তা বোধ করেন নাই। তাছাড়া রাজপুতানার রাজ্য জয়ের পর শাসন স্থাপন করতে গিয়ে আলাউদ্দিন বহু বাধার সম্মুখীন হয়। সুতরাং এই অভিজ্ঞতার আলোকে তিনি দক্ষিণের রাজাদের করদানের প্রতিশ্রুতি ও আনুগত্য লাভকেই তার অভিযানের লক্ষ্য হিসাবে নেন। কোনো ঐতিহাসিক আলাউদ্দিনের দক্ষিণী অভিযানকে দাক্ষিণাত্যে ইসলাম ধর্ম ও সংস্কৃতি প্রবর্তনের প্রথম প্রয়াস বলে মনে করেন। এই ধারণার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। সমকালীন কোনো লেখক বর্ণী বা ইসামি একথা বলেননি। আলাউদ্দিন দক্ষিণের ধনরত্ন ও আনুগত্য পেয়েই সন্তুষ্ট হন। তিনি ধর্মপ্রচারের কোনো চেষ্টা করেননি। ডক্টর লাল প্রভৃতি ঐতিহাসিক আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযানের প্রকৃতি বিচার করে বলেছেন, প্রকৃতপক্ষে উত্তরে সুলতান মাহমুদের অভিযানের যে লক্ষ্য ছিল দক্ষিণে আলাউদ্দিনের তাই ছিল, অর্থাৎ লুণ্ঠন ছিল তার লক্ষ্য। কিন্তু ডক্টর ইউ.এন. দে নামে এক গবেষক আমির খসরু ও ইসামির বিবরণ এবং একটি সমকালীন জৈন রচনার ভিত্তিতে বলেছেন যে আলাউদ্দিন ধাপে ধাপে দক্ষিণের রাজ্যগুলিকে করদ রাজ্যে পরিণত করার নীতি নেন।
তিনি চেয়েছিলেন দক্ষিণের রাজ্যগুলি তার সার্বভৌমত্ব স্বীকার করে তাকে বার্ষিক কর দিবে ও তার আদেশ পালন করবে। এজন্য তিনি দেবগিরিকে কেন্দ্র করে তার আধিপত্যকে দৃঢ় করার চেষ্টা করেন। নিছক লুণ্ঠন তার লক্ষ্য ছিল একথা বলা যায় না। আলাউদ্দিন এরপর দেবগিরি জয় করেন কিভাবে? বিন্ধ্যের দক্ষিণে আলাউদ্দিনের বাহিনীর সফলতা ছিল বিস্ময়কর। মাখনের তালের উপর ছুরি চালালে যেমন অবলীলাক্রমে তা বিদীর্ণ হয়, তেমনি দক্ষিণের রাজ্যগুলি সুলতান বাহিনীর চাপে দ্রুত ভেঙে পড়ে। 1306 থেকে 1307 খ্রিস্টাব্দের মধ্যে আলাউদ্দিনের সেনাপতি মালিক কাফুর দেবগিরির রামচন্দ্র দেবকে পরাস্ত করে দেবলা দেবীকে বন্দিনী করেন। আলাউদ্দিনের পুত্র খিজির খানের সঙ্গে তার বিবাহ হয়। রামচন্দ্র দেব দিল্লিতে এসে বশ্যতা জানান এবং রায়রায়ান উপাধি পান। অতঃপর তিনি দক্ষিণে সুলতানি অভিযানের প্রথম সাহায্যকারীতে পরিণত হন। এরপর তিনি তেলেঙ্গানা জয় করেন কিভাবে? এরপর মালিক কাফুর 1309 খ্রিস্টাব্দে তেলেঙ্গানা আক্রমণ করেন। দেবগিরির রামচন্দ্রদেব তাকে বহু রসদ দ্বারা সাহায্য করেন এবং তেলেঙ্গানা দুর্গে যাওয়ার পথ দেখিয়ে দেন। রাজা প্রতাপরুদ্র তেলেঙ্গানা দুর্গে আত্মরক্ষার চেষ্টা করলে কাফুরের সেনাদল দুর্গ অবরোধ করে সুলতান সেনার চাপে সহ্য করতে না পেরে প্রতাপরুদ্র আত্মসমর্পণ করেন। তিনি তার সঞ্চিত ধনরত্ন, 700 ঘোড়া, 100 হাতি ও বিখ্যাত হীরক সুলতানকে দেন। আলাউদ্দিনের বশ্যতা স্বীকার করে তিনি নিয়মিত কর দিতে প্রতিশ্রুতি দেন। মালিক কাফুর এই ধনরত্ন সহ দিল্লিতে ফিরে আসেন। এরপর তিনি দ্বার সমুদ্র জয় করেন কিভাবে? এবার কৃষ্ণা নদী পার হয়ে কাফুরের নেতৃত্বে সুলতানি বাহিনী দ্বার সমুদ্র বা হোয়াসল রাজ্য 1310 খ্রিস্টাব্দে আক্রমণ করে। হোয়াসল রাজ তৃতীয় বীর বল্লাল এই সময় দক্ষিণে পাণ্ড্য রাজ্যের সঙ্গে যুদ্ধে ব্যাপৃত ছিল। মুসলিম আক্রমণের সংবাদ পেয়ে রাজধানী রক্ষার জন্য তিনি ছুটে আসেন। বীর পাণ্ড্য একটি সেনাদল তার সাহায্যের জন্য পাঠান, কিন্তু সুলতানি সেনাদলের সঙ্গে যুদ্ধ অর্থহীন বুঝে বীর বল্লাল যুদ্ধ ত্যাগ করেন। তিনি তার বহু ধনরত্ন, ঘোড়া ও হাতি কাফুরের হাতে তুলে দেন। আলাউদ্দিনের বশ্যতা স্বীকার করে বার্ষিক কর দিতে অঙ্গীকার করেন। এরপর কাফুর মাবার বা পাণ্ড্য রাজ্য আক্রমণ করেন। এই সময় পাণ্ড্য সিংহাসন নিয়ে বীর পাণ্ড্য ও সুন্দর পাণ্ড্য দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। সুন্দর পাণ্ড্যের তার ভ্রাতার বিরুদ্ধে মালিক কাফুরের সাহায্য চান। কাফুর এই ভ্রাতৃবিরোধের সুযোগ নিয়ে পাণ্ড্য রাজধানী মাদুরার দিকে সেনা চালিত করেন। বীর পাণ্ড্য রাজধানী ছেড়ে গেলে কাফুর মাদুরা নগরী নির্বিচারে লুণ্ঠন করেন। বীর পাণ্ড্য সম্মুখ যুদ্ধ না দিয়ে গেরিলা কায়দায় লড়াই চালান। কাফুর তার পিছু নিয়ে তাকে ধরতে পারেননি। কাফুর এই সময় সম্ভবত সেতুবন্ধ রামেশ্বরে আসেন। রামেশ্বরমের বিখ্যাত মন্দির ধ্বংস করেন। 1310 খ্রিস্টাব্দে তিনি পাণ্ড্য দেশ হতে বহু ধনরত্ন নিয়ে দিল্লিতে আসেন। বরণীর ভাষায় এই ধনরত্ন 1000 উটের পিঠে চড়িয়ে তিনি দিল্লিতে ঢোকেন। ধনরত্নের ভারে উটগুলি কাতর শব্দ করছিল। দেবগিরির রাজ্য রামচন্দ্রদেবের মৃত্যু হলে দেবগিরির অর্থাৎ রাজা রামচন্দ্রদেবের মৃত্যু হলে তার পুত্র শঙ্করদেব পিতার প্রতিশ্রুতি ভেঙে দিল্লিতে কর প্রদান বন্ধ করেন।
1313 খ্রিস্টাব্দে এজন্য কাফুরকে দেবগিরিতে পাঠানো হয়। কাফুর শঙ্করদেবকে যুদ্ধে নিহত করেন এবং দেবগিরি দিল্লির সাম্রাজ্যভুক্ত হয়। হোয়াসল রাজ্য দিল্লির প্রতি পূর্ণ আনুগত্য জানান। এইভাবে আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযান